নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত। কথাবার্তায় আজকে আমার অতিথি শ্রী সুজন চক্রবর্তী। সুজনদা, আপনাকে স্বাগত আমাদের কথাবার্তায়। এই মুহূর্তে আপনাকে সারাক্ষণ বলতেই হচ্ছে এবং প্রশ্নের মুখোমুখি হতেই হচ্ছে এবং শুনতেও হচ্ছে এরকম জায়গায়। আমার একটা কথা বলুন যে এখন সবচেয়ে বড় আপনাদের জন্য যে বিষয়টা, মানে খুশি হওয়ার বিষয় বোধহয়, যে প্রতি কথায় যেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল আপনাদের জন্য, মুখ্যমন্ত্রী খানিকটা সমবেদনাই জানাচ্ছিলেন যে ওনাদেরও আন্দোলন করা উচিত, ওনাদের অফিসগুলো খোলা উচিত, পার্টি অফিসগুলো। এখন আপনাদের আবার আক্রমণ করতে শুরু করেছেন, তাহলে প্রাসঙ্গিকতা ফিরছে? মুখ্যমন্ত্রী কাউকে আক্রমণ করলে তার প্রাসঙ্গিকতা ফেরে, এই প্রাসঙ্গিকতায় কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই নেই। মুখ্যমন্ত্রী নিজে ধরা পড়ে গেছেন, বুঝতে পারছেন, সেই কারণে সব সময়তে ওকে এমন কিছু কথা বলতে হচ্ছে যেটা আবোল তাবোল কথার প্রায় সামিল। উনি একসময় বোধহয় ভেবেছিলেন যে শুধু উনি আর বিজেপি আর উনি করে কাটিয়ে দিতে পারবেন। এখন বুঝেছেন যে সরকারের পয়সায় মোচ্ছব করতে পারে যেদিন শাসক দল, তার পরের দিন ছাত্রদের রিয়েল কার্নিভাল কাকে বলে তা দেখিয়ে দিতে পারে আমাদের উত্তরসূরিরা। চিন্তার ভাঁজ ওর কপালে আছে। এবং এই যে ধরুন চাকরি দুর্নীতি, মানে শিক্ষক দুর্নীতি যেটা, সেটাতেও প্রতি পদক্ষেপে আক্রমণের শিকার হচ্ছেন, মানে ভার্বাল আক্রমণ অবশ্যই, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাজ পার্সন, বাই নেম, অ্যাডভোকেট, কার্যত টিম সহ যেভাবে তারা সরকারের দুর্নীতিগুলোকে স্পষ্ট করেছে, উনি ভয় পাচ্ছেন, তাই বিকাশবাবুকে প্রত্যেক মুহূর্তে আক্রমণ করছেন। আর আসলে উনি আক্রমণ করতে চাইছেন যারা রাস্তায় বসে আছে তাদের, এবং তাদের পিছনে যারা বরাবর সাহায্য করে এসেছে মানুষেরা, বামপন্থীরা, ছাত্র যুবরা, আমি নাম করে এসএফআই, ডিওয়াইফআই এইভাবে যদি নাও বলি, ছাত্র যুবরা যেভাবে প্রত্যেকটা মুহূর্তেই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই কারণেই তো পিছন পিছন আমরাও থেকেছি। সেই কারণেই তো ওদের সঙ্গে প্রত্যেকটি মুহূর্তের সরকারের দুর্নীতিগুলো নিয়ে কোর্টে হাজির হয়েছে। কোর্টে হাজির হওয়ার পর মুখ্যমন্ত্রী বুঝেছেন আর বোধহয় চুপ করে থাকা যাচ্ছে না। এতদিন ভাবছিলেন রাস্তায় বসে থেকে থেকে ওরা উঠে চলে যাবে, কিছু একটা হবে। তারপর বিকাশবাবুরা, এই মুহূর্তে তাহলে আপনাদের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতেই পারে। মানুষের কাছে বামপন্থীদের দারুণ ক্রেডিবিলিটি বরাবর ছিল, এবং সেটা সাধারণভাবে আমরা বাই নেম দেখি না। আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার কথাটার পক্ষপাতী না। বুদ্ধদেব ভট্টাচার্য লোকে প্রণামের মধ্যে রাখে, বিমান বসু রাজনৈতিক সন্ন্যাসী। আবার এই মুহূর্তে প্রত্যেক দিন কোর্টের যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইতে অবশ্যই সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফলে ব্র্যান্ড অ্যাম্বাসাডার আর নো ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমরা সবাই মিলে একটা যে কাজ করি, বামপন্থীরা সবাই মিলে। বিকাশদাকে জিজ্ঞেস করলে বিকাশদা বলে আমি কেন, আমরা সবাই এইরকম মনোভাবেই চলি। অবশ্যই কোর্টের লড়াইতে বিকাশদার সামনে, স্যালিউট টু হিম। আসলে এই বিষয়টা এসছে এই জন্যে যে ধরুন আপনারা বিরোধী যখন হলেন, তখন প্রাথমিকভাবে সবার বক্তব্য ছিল বামেরা বিরোধী হলে দেখিয়ে দেবে বিরোধিতা কাকে বলে। সেটা গত 10 বছরে সেভাবে দেখা যায়নি, অথচ একের পর এক বড় বড় জিনিস হয়েছে। ধরুন সারদা হয়েছে, নারদা হয়েছে, এগুলো কোনোটাতেই আপনারা সেইভাবে ক্যাপিটালাইজ করতে পারেনি, অথচ সাধারণ মানুষ তাতে ইনভলভ ছিল। এই শিক্ষক দুর্নীতি, টেট, স্লেট, এইগুলো যেগুলোতে আপনারা এসএসসিতে যেভাবে ঝাঁপাতে পারলেন, এটার কৃতিত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাকি আপনাদের ছাত্র যুব? না, দেখুন, আমি কারোর কৃতিত্ব হিসেবে আলাদা করে বলবো না। বিকাশ দা, হ্যাটস অফ টু হিম। তিনি যেভাবে তার টিম নিয়ে প্রত্যেকটি মুহূর্তে, শুধু এই ক্ষেত্রে না, যে কোনো বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এন্টায়ার টিম যাকে লিড করছেন বিকাশ দা, হ্যাটস অফ টু হিম অ্যান্ড দেম। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কম বয়সী ছেলেমেয়েরা রোজ রোদে জলে ভিজে পুড়ে মার খাচ্ছে। কতবার জেলে গেছে বলুন তো, কতবার মার খেয়েছে বলুন তো। বিকাশ ভবনে যাবে, সল্টলেকের কোথাও একটা বাস থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশের পেটানি। এটাকেও অস্বীকার করাটা বা বাদ দেওয়া ঠিক হবে না। চিটফান্ড কাণ্ডে তখনও এই লড়াইটা আমরা করেছি সবাই মিলে, তখনও বিকাশদা সামনে থেকেছেন, এবং তখনও কিন্তু সিবিআই, সুপ্রিম কোর্টের অর্ডার, কিন্তু তারপর দিল্লিওয়ালারা তালগোল পাকিয়ে দিল। তা সত্ত্বেও মানে ওই চিটফান্ডটাকে নিয়ে যেভাবে একটা জায়গায় পৌঁছানো দরকার ছিল, সেটা পৌঁছতে আপনারা ব্যর্থ। এটা তো একটা বড় কারণ হচ্ছে তখন গভর্নমেন্টের সবে এসেছে,
খানিকটা ক্রেডিবিলিটি অনেক বেশি আজকের সময় চাইতে, যেটা ক্রমশ নামছে কমছে, সেটা একটা। আর দুই, কোর্ট অর্ডার দিল সিবিআই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে দিল্লির সরকার সিবিআইকে রাজনৈতিকভাবে কাজে লাগায়। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট তারা সিবিআই অর্ডার দেয়নি, বিকাশ দাদের নেতৃত্বের লড়াইয়ের কারণে সুপ্রিম কোর্ট সিবিআই অর্ডার দিয়েছে। সিবিআই কি গত 8 বছর ধরে ঠিকমতো কাজ করলো, নাকি দিল্লি এখানেও রাজনৈতিকভাবে খেললো? ধরবো না, আমার যেমন কাজে লাগে, যেন গোয়ায় সাহায্য করতে পারে, যেন ত্রিপুরায় সাহায্য করতে পারে। ফলে দিল্লি একটু অ্যাডিশনালি এমনভাবে চললো যেখানে ব্যাপারটা আস্তে আস্তে মার্ড হয়ে যেতে পারে, সেই চেষ্টাটাই হয়েছে। কিন্তু ও লড়াইটাও আমরা ছাড়ছি না, ওটাও বিকাশ আবার কোর্টে যাবে। কিন্তু এইটা নিয়ে এই মুহূর্তে কার সঙ্গে আপনারা বেশি সহমত? মানে দিলীপ ঘোষ বলছেন সিবিআই ঠিক করছেন, ইডিটা ভালো করছে, সুকান্ত বলছেন যে না সিবিআই ঠিক আছে, মানে আপনারা কার সাথে একমত? খুবই দুর্ভাগ্য হবে যদি আমি দিলীপ ঘোষ অথবা সুকান্ত মজুমদারের সঙ্গে সহমত হতে পারি, সে খুব দুর্ভাগ্য হবে আমার পক্ষেও। আপনিও বোঝেন, এই দুজনের কারুর সঙ্গে সহমত হওয়ার কোনো কারণ আমার নেই। না, কিন্তু সঠিক বক্তব্য থাকলে তো সহমত হতেই পারে। বরং যেটা হয়, তৃণমূলের বিরুদ্ধে যে কথাটা আমরা বলি প্রায় একই কথা তৃণমূলের বিরুদ্ধে, প্রায় অনৈতিক, দুর্নীতি, সব মিলিয়ে রাজ্যটাকে যেভাবে সর্বনাশ করছে যা বলি, প্রায় একই কথা কিন্তু বিজেপিকেও বলতে হয়। আবার বিজেপির বিরুদ্ধে যখন সারা ভারতবর্ষের যে কোনো একটা ব্যাপার নিয়ে আমরা কিছু কথা বলি, কার্যত একই রকম কথা লোক দেখানো হলেও তৃণমূলকে বলতে হয়। এক্ষেত্রে ইডি এবং সিবিআই দায়িত্ব দুজনেরই। ইডির কাজটা একটা প্লেনে, মূলত মানি ট্রেইলিং এটসেট্রা। সিবিআইয়ের কাজটা আরেকটা প্লেনে। সিবিআই ধামাচাপা দেবার মতন করে চলছে, অবশ্যই খানিকটা তাই। ইডি ধামাচাপা দেবার মতো করে চলছে কি চলছে না এটা বলার সময় কিন্তু এখনো হয়নি। ইডি যেহেতু যে সেকশনে ওরা কেস করে, তার পরিপ্রেক্ষিতে একটু বেশি এই মুহূর্তে অ্যাক্টিভ বলে মনে হচ্ছে, কারণ টাকাটা দেখা যাচ্ছে। টাকাটা তো দেখা গেছে, সিবিআইতে তো ওই গল্পটা ছিল না, টাকাটা দেখা গেছে বলে লোকের মধ্যে এসে গেছে। এখন চেপে দেওয়াটা একটু কঠিন। তার সঙ্গে সঙ্গে মনিটরিং আছে সবার, আমাদের উকিলদের, সব মিলিয়ে নজর আছে। দুজনকে দিয়েই আমাদের কাজ করাতে হবে, আর দুজনকে দিয়েই দিল্লি তার রাজনৈতিক উদ্দেশ্যে কখনো এগোবে কখনো পিছবে, এটা আমরা জানি। আচ্ছা, আপনি ছেড়ে দেন সব। না, আপনাদের ভরসা আছে এই দুটো সংস্থার উপরে না নেই? আমাদের ভরসা ভারতবর্ষের সংবিধানের সম্পর্কে আছে, ভারতবর্ষের আইন ব্যবস্থা সম্পর্কে আছে, এবং একই সাথে ভারতবর্ষের এই সংস্থাগুলোকে যারা ব্যবহার করে, কাজে লাগায়, সিআইডি, আমাদের কি ভরসা নেই? অবশ্যই আছে। কিন্তু তৃণমূল সিআইডিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, কোনো সন্দেহ নেই। আমাদের সিবিআই ইডির উপরেও ভরসা আছে, কিন্তু নরেন্দ্র মোদীর বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, আমাদের সতর্ক থাকতেই হবে। এই মুহূর্তে কি মনে হচ্ছে? আপনি কিন্তু ধরি মাছ না চুই পানি গোছের একটা জবাব দিচ্ছেন, যে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে? এই মুহূর্তে যত পাচারকারীর দল, বেআইনি টাকা, বেহিসেবি সম্পদ, আমি পরপর লিস্ট যদি আমি বলি, আপনি আমার চাইতে হয়তো বেশি বলতে পারবেন। কেউ ভেবেছিলেন পার্থ চ্যাটার্জি? আমি ভাবিনি। কেউ ভেবেছিলেন অনুব্রত মণ্ডল? এতটা আমিও ভাবিনি। কেউ ভেবেছিলেন তারপরে বিদ্যুৎ গায়েন নাকি একটা, তারপরে কি প্রসন্ন মার্কা? কেউ ভেবেছিলেন যে তারপরে গত কদিন আগে যাকে সরকার থেকে কার্যত বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দিল হালি শহরে, যে নির্বাচিত ছিলেন আগে, সে ধন্য কি এক সাহানি বা কেউ ভাবে, আপনি ভেবেছিলেন? আমি এখন বুঝতে পারছি, আপনিও হয়তো বুঝতে পারছেন, মানুষ এখন বুঝতে পারছে যে আসলে টাকা দিয়ে পদ পাওয়া এবং টাকা দিয়ে ক্ষমতা পাওয়া, এই যদি একটা দলের কালচার হয় এবং দলের সরকারের মনোভাব হয়, তাহলে এরা অপরাধী এবং এরা ধরা পড়বেই। যত বড় নেতা তৃণমূলের তত বড় চোর, ধরা পড়বেই। আর চোর শব্দটাতে বোধ হয় আমাদের সৌগতবাবুর একটু আপত্তি আছে, তাহলে বলতে হয় যত বড় নেতা তত বড় পাচারকারী বা তত বড় লুটেরা, হোয়াট এভার ইট মেবি। উনি একটা ভালো শব্দ বেছে দিলে আমি খুশিই হব, কিছু ভালো শব্দ যদি ওনার কাছে থাকে। তো এত বড় চোর, এত বড় পাচারকারী, এত বড় লুটেরা, এ ধরা পড়বেই। আজকে যদি ধরা নাও পড়ে, কালকে ধরা পড়বে। সিবিআই ইডি যদি আটকেও দেয়, তাহলেও ধরা পড়বে, এবং মানুষের চোখে এরা ধরা পড়বেই, আমি নিশ্চিত। সৌগতবাবুর কথা যখন বললেন, সাম্প্রতিককালে ওনার যে বক্তব্যগুলো, একজন প্রফেসর মানুষ, তার সাথে বোধহয় ঠিক খাপ খায় না, কিন্তু পরপর আমরা অনেকগুলো এই ধরনের বক্তব্য দেখছি। আসলে সৌগতবাবু যেদিন
দেখলাম যে হাতে হাতে টাকা নিলেন। আমার নিজের স্বগতোক্তিকে আমি কাউকে বলিনি হয়তো। ব্রুটাস। হাই সৌগতবাবু, আপনিও কলেজের অধ্যাপক, আশুতোষ কলেজ, কেন্দ্রের মন্ত্রী, হাতে হাতে টাকা নিলেন, কার টাকা কি তাও জানলেন না, তবে থ্যাংক ইউ দিয়ে দিলেন। আপনি অধ্যাপক পদের যোগ্য। যে অধ্যাপক সৌগতবাবু, এতদিনের এমএলএ, এতদিনের এমপি, হাতে হাতে টাকা নেবার পর লজ্জায় মাথা নিচু না করে তৃণমূলের কোথায় কি নেতার পজিশন হবে এই বোঝার জন্য অনুব্রত কিংবা বাকিদের সঙ্গে কম্পিটিশনে শব্দ উচ্চারণ করে যাচ্ছেন, পিঠের চামড়া দিয়ে পায়ের জুতো করব, কি তাল পড়বে। দিদিমণি কি নাকি, দিদিমণি তো উনি বলেন না, মমতা ব্যানার্জিকে ডাকাত রানী বললে আমরা কিন্তু ছেড়ে দেবো না, নাকি মানুষ ছেড়ে দেবে না। কেউ নাকি জিজ্ঞাসা করবে না যে কুণাল ঘোষ তো বলেছিল সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। সেই কুণাল ঘোষকে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখপাত্রের দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন। তো মুখ্যমন্ত্রী যদি আপত্তি না থাকে, আপনি আপত্তি করার কে? আপনি আপত্তি করছেন, ধরা পড়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী না ভাইপো, ভাইপো না পিসি, ব্যালেন্সের খেলা খেলছেন, মানুষের কাছে ঘৃণিত হচ্ছেন। বাংলার রাজনীতিতে, সমাজ জীবনে কখনো কেউ ভাবতে পারেনি যে এই রকমের ঘটনা ঘটতে পারে, এবং তারপর তার পক্ষে সাফাই গাইতে গিয়ে পিঠের চামড়া দিয়ে পায়ের যুদ্ধ এই পর্যন্ত শব্দ উচ্চারণ করতে পারেন, তাকে ভদ্রলোক বলা যায় না, অসভ্য। দুর্নীতি বা এই কথাগুলো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, ওনার দলের অন্যরাও সবাই বলছেন যে এর শুরুটা কিন্তু মানে এর থেকে কোনো অংশে কম না, বাম আমলে একই রকম হয়েছে, চিরকুটে লেখে চাকরিও হয়েছে। এবং একটা তো স্পেসিফিক্যালি বলেছেন যে বাম আমলের অফিসাররা তারা বিভিন্ন কাণ্ড কারখানা করেছেন, সই করিয়ে নিয়েছেন, ফলে কাগজপত্রে সই করার জন্য সতর্ক থাকতে বলেছিলেন। অফিসারদের নাম ধরে কথা বলাটা তো আমার উচিত হবে না, আর আমি নিশ্চয়ই অত খবর রাখি না, রাখাটা আমার কাজ নয়। যদি বাম আমলে দুর্নীতি করে থাকে স্কুলের চাকরিতে মাস্টারমশাই, আপনি আগের কমিশন রিপোর্টগুলো বার করেননি, বার করুন, আর নতুন করে কিচ্ছু করতে হবে না। আপনার বাহিনীকে পাঠিয়ে দিন সরকারি অফিসকে, 11 সালের আগে কারা কারা চাকরি পেয়েছে তাদের নাম ধাম ঠিকানা রেজাল্ট ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সা নিয়ে আসুন। দেখবেন বহু তৃণমূল সমর্থক বাম আমলে চাকরি পেয়েছে, বহু বহু। তারা প্রত্যেকে বলবে, প্লিজ আমি তৃণমূল করছি কিন্তু আমি সাদা খাতায় পাশ করিনি। মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবার জন্য আমরা যে কেউ যে কোনো সময় প্রস্তুত। তুমি কাকে ভয় দেখান? অপরাধী কখনো ভয় দেখাতে যেন না যায়। এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় শত্রুকে, মানে বিজেপি না তৃণমূল, এটাই এখনো পরিষ্কার না। আমাদের শত্রু কেউ না, বিজেপি বা তৃণমূল কেউ, রাজনৈতিক প্রতিপক্ষ গোটা ভারতবর্ষের বিবেচনায় কোনো সন্দেহ নেই বিজেপি। এটা আমাদের পার্টি প্রোগ্রাম, আমরা তো এই মুখের কথায় কথায় চলে না, লিখিত থাকে, তাতে আমাদের নির্দিষ্ট করা আছে, নির্দিষ্ট বলাই আছে যে কোনো রাজনৈতিক দলের চাইতে আরএসএস বিজেপি অন্যরকম। সেটা বিজেপির পিছনে আছে আরএসএস। সারা ভারতবর্ষের জন্য কোনো সন্দেহ নেই, তার বিরুদ্ধে সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, সমগ্র শক্তিকে। হোয়েন ইট কামস টু বেঙ্গল, আপনি তো ভারতবর্ষের তৃণমূল আলোচনা করে লাভ নেই। হোয়েন এভার ইট কামস টু বেঙ্গল, আমরা বলছিলাম, অনেকে বিশ্বাস করছিলেন না, এখন অনেকে বুঝতে পারছেন যে আসলে বিজেপির বিরোধিতা করলেও আমি আরএসএস এর পক্ষে আছি কিন্তু বলে নাগপুরে একটা ইট পাতা আছে। এবং পশ্চিমবাংলায় নীতি, দুর্নীতি, অন্যায়, অপরাধ, যুবকের চাকরি বিক্রি, গ্রামের পঞ্চায়েত লুট, এই সহ নানাবিধ, যত বড় তৃণমূলের নেতা তত বড় চোর, কার্যত দাঁড়িয়ে যাচ্ছে প্রায় তাই। এটার পর পশ্চিমবাংলায় কোনো সন্দেহ নেই, সবাই আমাদের সঙ্গে সহমত হবেন যে বিজেপি তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তৃণমূল বাড়লে বিজেপি বাড়ছে, বিজেপি বাড়লে তৃণমূল বাড়ছে। যখন তৃণমূল ছিল না, বিজেপি কোথায় ছিল পশ্চিমবাংলায়? যদি জ্যোতি বোস বুদ্ধ ভট্টাচার্য থাকতো, এই এত হম্বিতম্বি বিজেপির দিল্লির নেতাদের কলকাতা এসে কোনোদিন করার সাহস পেয়েছে? সাহস দিয়েছেন মমতা ব্যানার্জির বাহিনী, আরএসএস, বিজেপি, তৃণমূল। এবং এই জায়গাটাতে মানে এই বিজেমূল তত্ত্ব নিয়ে ক্লারিফিকেশন দিতে না পেরে আপনারা ভোটে এই তত্ত্ব নিয়ে গেছিলেন, আপনারা ফেল করেছেন মিজারেবলি। না না না, বিজেমূল তত্ত্ব বলে কোনো তত্ত্ব কোনোদিন ছিল না, এখনো নেই। আমার আজকের কথা তো যা বললাম তাতেও নেই। আমি বললাম আমাদের পার্টির প্রোগ্রাম, আরএসএস বিজেপি অন্য ধরনের পার্টি সারা ভারতবর্ষের বিবেচনায়। পশ্চিমবাংলায় সেই বিজেপি প্রশ্রয় পেয়েছে, বেড়েছে তৃণমূলের সাহচর্যে। এটা তো সত্য, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট।
এটা তো আমরা আপত্তি করিনি। বাট রাজনীতির লড়াইতে কোনো সন্দেহ নেই সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী মানুষের জোটটাকে ঐক্যবদ্ধ রাখতে হবে, এবং সেখানে বোঝা যাচ্ছে যে তৃণমূল তার মধ্যে থাকতে পারবে না। তৃণমূল তার কাজের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে পশ্চিমবাংলায় তৃণমূলকে যদি শক্তিশালী না করে দুর্বল করতে হয় তাহলে বিজেপি তার বিরুদ্ধে লড়তে হবে। দেখুন, এই আপনি যদি জায়গাটা বিজেপিকে বিরোধিতা করতে চান তাহলে আপনি তৃণমূলকে সমর্থন দিয়ে লাভ নেই, কারণ তৃণমূলে যাকে সমর্থন দিলেন সেই তো কাল বাদে পরশুদিন বিজেপিতে চলে যাচ্ছে। সো ইট ইজ নট এ বিজেমূল তত্ত্ব। এটা হচ্ছে তৃণমূল বিজেপিকে অথবা বিজেপি তৃণমূলকে বাড়তে সাহায্য করছে। এই ফ্যাক্টটা এখানে যেমন সত্য, এই ফ্যাক্টটা গোয়াতেও সত্য, এই ফ্যাক্টটা ত্রিপুরাতেও সত্য। এটা কি অস্বীকার করবেন যে এই দুটো সমান শত্রুকে একই সঙ্গে ফোকাস করতে গিয়ে কঠিন। কোথাও আপনারা ডিফোকাসড হয়ে যাচ্ছেন? খুব কঠিন। দেখুন, যে কোনো না খেলা হয় সাধারণত দুটো দলের মধ্যে, আমি দুই দলের বিরুদ্ধে একসাথে লড়ছি, সহজ কথা নয়। রাজনীতিতেও তেমনি বিজেপি তৃণমূল অথবা যে কোনো দুটো দল একসাথে লড়াই করা খুব সহজ না। কোনো রাজ্যে যেখানে আমরা আছি, ধরুন তৃণমূল নেই, অন্য কোনো রাজনৈতিক দল আছে, আবার বিজেপিও আছে, বিজেপি এবং সেই দুই শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। সেটা কি সহজ কাজ? সেটাও কঠিন কাজ। কেরালায় ওখানকার স্থানীয় বিচারে কংগ্রেস, ইউডিএফ, এলডিএফ, সেই লড়াইটা একরকম। এখন মাঝখানে বিজেপি আসছে, লড়াইটা কি খুব সহজ? খুব কঠিন। মানুষ ভরসা করছে আমাদের, বুঝতে পারছে এরাই ঠিকমতো লড়তে পারবে। এটা পশ্চিমবাংলা তো এতদিন যেটা বুঝতে পারছিল যে খানিকটা বুঝি বিজেপি তৃণমূলকে ঠেকাবে অথবা তৃণমূল বিজেপিকে ঠেকাবে, এখন সেই মানুষরা বুঝতে পারছে বিজেপিও তৃণমূলকে ঠেকাবে না, তৃণমূলও বিজেপিকে ঠেকাবে না। দুজনের জন্য যোগ নুন হচ্ছে বামপন্থীরা। এই জায়গাটাতে আপনার কথা রেস ধরেই বলি যে দুটোর সঙ্গে একই সঙ্গে লড়াই করাটা কঠিন বলছেন। পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তো একটা প্রায়োরিটি বলে বস্তু থাকে, আপনাদের প্রায়োরিটি কি? আনফর্চুনেটলি এখানে সেই প্রায়োরিটি করার স্কোপ নেই। যদি এমনটা হতো যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে বিজেপিকে সঙ্গে নিয়ে, না, তার স্কোপ নেই। খুব পরিষ্কার। যদি এমনটা হতো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলকে সঙ্গে নিয়ে, না, পশ্চিমবাংলায় তারও স্কোপ নেই। কারণ এই দুটো শক্তি আসলে একটা সুতোয় বাঁধা, যেটা লোকের পক্ষে বোঝাটা সহজ না। সে কেন এত বুঝতে যাবে? তার কি এত দায় পড়েছে? সে চোখের সামনে পশ্চিমবাংলায় তৃণমূলকে দেখছে, তার কাছে তৃণমূলই মেজর ইস্যু। সে যখন অল ইন্ডিয়া ইস্যু আসছে তখন বিজেপিকে দেখছে, তখন ভাবছে বিজেপিটাই মেইন ইস্যু। পশ্চিমবাংলায় মানুষের কাছেও কিন্তু কখনো মনে করছে তৃণমূল মেইন ইস্যু, কখনো মনে করছে বিজেপি মেইন ইস্যু। এই স্কোপটাই বিজেপি আর তৃণমূল নিয়ে একটা ভাগাভাগির খেলা খেলছে, যেটা সহজ না, কঠিন। ধরুন আমি একটা ছোট উদাহরণ দিই। 2019-এ সবাই মিলে বললেন, তো সবাই মিলে বললেন না, সবাই মিলে বললো যে বামের ভোট রামে ইত্যাদি ইত্যাদি। একেবারে তৃণমূল গলা ফাটাতে শুরু করলো। আমার মনে আছে সেটা কি খুব মিথ্যে ছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। বামের ভোট রামে এই কথাটাকে যেভাবে দেখানো হয়েছিল যে বামপন্থীরা সিদ্ধান্ত করেছে অতএব রামকে সাহায্য করো, কখনোই সেটা সত্য না, ভুল। গ্রামের মানুষটা তার এক্সপেরিয়েন্স থেকে সে যেখান থেকে নিষ্কৃতি পেতে চায় তার মতো করে সে একটা ভাবনা ভাবে। আমার আপনার ভাবনার সঙ্গে সবসময় সেটা মেলে না, তার একটা এক্সপেরিয়েন্স থাকে। কিন্তু আমি 2019 আর 2016 এই দুটোকে তুলনা করেই বলছি। 2016-তে ভবানীপুরে মমতা ব্যানার্জি তৃণমূল যত ভোট পেয়েছিল, নাম্বার অফ ভোট, ধরা যাক 80,000 পেয়েছিল, তাহলে 2019-এর ভোটে সেটা একটু বাড়া উচিত। কমে গেছে। আমাদের ভোট তো অনেক কমে গেছে। মমতা ব্যানার্জির ভোটটা, তৃণমূলের ভোটটা কমলো কেন? 22,000 ভোট কমেছে। 2016-তে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়াতে যত ভোট পেয়েছিল, 2019-এ তৃণমূলের ভোটটা কোয়ান্টাম নাম্বার, সেই ভোটটা প্রায় 50,000 কমেছে। তাহলে যে লোকটা তৃণমূলকে 2016-তে ভোট দিয়েছিল, সে লোকটা 2019-এ তৃণমূলকে ভোট দিল না। সে কাকে ভোট দিয়েছে? আমাকে ভোট দিয়েছে। বিজেপির ভোটটা বেড়েছে, বিজেপিকে ভোট দিয়েছে। একই রকমভাবে গৌতম দেব শিলিগুড়ি, আমি পর পর উদাহরণ দিয়ে বিধানসভায় তখন তথ্য দিয়েছিলাম। এই হচ্ছে এটা তো একটা অঙ্কের ব্যাপার, একেবারে অঙ্ক। সেই অঙ্কের মধ্যে এটাও আছে যে ধরুন আপনার যে পার্সেন্টেজ ভোটের এখন যে জায়গাটা আপনার এখন পৌঁছে আছেন, তাতে আপনার থেকে যে সংখ্যাটা যাবে সে সংখ্যাটা ডেফিনেটলি কম হবে। তৃণমূল থেকে যে সংখ্যায় তারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তার থেকে গেলে সেই সংখ্যাটা বেশি হবে। ফলে যেটা বিজেপি বেড়েছে তাতে তৃণমূল থেকে আসা ভোট থাকতেই পারে, আপনাদের থেকে যায়নি। আমাদের থেকে যায়নি আমি কখনো বলিনি তো। আমাদের থেকে যায়নি মানে আমি প্রথম কথা বলবো যে মানুষ কিন্তু কেউ কারোর কেনা গোলাম না।
আমার কি আপনার কি অমুকের তমুকের ইত্যাদি, সে তার এক্সপিরিয়েন্সে চলে। যে মানুষ 2-3-4 বছর আগেও একেবারে তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছিল, সেই মানুষ এখন এইসব কাণ্ড কারখানা দেখে বাড়িতে গিয়ে মাথা নিচু করে আছে। ছেলের মুখোমুখি হতে পারছে না, স্ত্রীর মুখোমুখি হতে পারছে না, পাড়ায় মুখ দেখাতে পারছে না। কেন? ফলে মানুষের একটা নিজস্ব এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে সে চলে, সে কারুর কেনা গোলাম না। আমি কথাটা কি বলছিলাম, একটা এরকম কি বলবো, এরকম একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হলো, যেটা খুব অর্গানাইজডলি আমার ধারণা আরএসএস সেটাকে পিছন থেকে লিড করেছে, যে অতএব বামপন্থীরা ইত্যাদি ইত্যাদি চলো সব বিজেপির দিকে। আদৌ তা সত্য নয়। তাহলে তৃণমূলের ভোটটা কমতো না, আমার ভোটও কমেছে, তৃণমূলের ভোটও কমেছে। এবং এমনও হয়েছে আমাদের বেশ কিছু ভোট তৃণমূলকে ঠেকাতে হবে, আমাদের ভোট দিতে হবে আগে, হয়তো বিজেপিকে দিয়েছে, বিজেপিকে ঠেকাতে হবে, হয়তো তৃণমূলকে দিয়েছে। এমন একটা পরিবেশ তৈরি হচ্ছিল যে দুইয়ের লড়াইতে তোমরা কেউ না, এখানে মাঝের ভূমিটা উঠে গেল। একটা তো মানে মূলগত তফাৎ আছে, সেটা হচ্ছে যে আপনাদের যে ভোটটা সেটা প্রথম কথা কমিটেড, দুই হচ্ছে আপনারা বলেন সেটা একটা আদর্শগত ভিত্তিতে দাঁড়ানো। সেখানে তৃণমূলের ক্ষেত্রে আপনারা চিরকালই বলেন যে এগুলোর ক্ষেত্রে বিশেষ আদর্শর ব্যাপারটা নেই, নর্মাল একটা পার্টি, একটা সংগঠন এরকম আর কি, এভাবেই আপনারা ব্যাখ্যাটা করেন। তো সেইখানে আপনাদের এই যে ডেডিকেটেড ভোটটা, যারা আদর্শগতভাবে আপনাদের সঙ্গে ছিলেন, তারা একদম উল্টো দিকে বিজেপিকে যদি কিছু পার্সেন্টও ভোট দেন, সেটাও তো আপনাদের ব্যর্থতা বা ক্ষতি। সমর্থক ভোটার তারা সবাই আদর্শগতভাবে ভোট দেন, এটা বাস্তব নয়। এটা আমরাও কখনো এইভাবে বলিনি। আমাদের পার্টি কর্মী বাহিনী আদর্শের উপর ভিত্তি করেই চলে, কোনো সন্দেহের ব্যাপারে নেই। আপনি সেটা 2011-র আগেও পাবেন, 77 সালের আগেও পাবেন, আপনি এখনও পাবেন। এক্সোডাস যে কারণে আমাদের দিক থেকে হয়নি, তৃণমূল থেকে এক্সোডাস হয়ে চলে গেল বিজেপিতে 2019-এর আগে, আবার এবং 19-এর আগে এবং 21-এর আগে, আবার 21-এর পরে সেই বিজেপি থেকে এক্সোডাস হয়ে পারলে চলে আসছে তৃণমূলে। সেটা আমাদের ক্ষেত্রে হয়নি। আমাদের সমর্থক কর্মী বাহিনী যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলতে যাদের বোঝায়, তাদের মধ্যে আদর্শের চেতনাটা যেরকম চর্চা হয়, মানুষ তার প্রত্যেক দিনের বাজার করতে গিয়ে অভিজ্ঞতা থেকে যেরকমভাবে বোঝে, অনেকাংশে সেভাবেই চলে। তারা এটা বোঝে বামপন্থীরা ভালো, পশ্চিমবাংলায় সাধারণভাবে সেটাই বোঝে। কিন্তু দেখা যাক তৃণমূল, ও সর্বনাশ, তৃণমূল কি সর্বনাশ করে দিচ্ছে, কে ঠেকাবে? চলো বিজেপি। ওরে বাবা, বিজেপি তো আরো খারাপ, কে ঠেকাবে? চলো তৃণমূল। ন্যারেটিভসটা হয়ে গেল বিজেপি মানে ভালো বলে কিন্তু ভরসা করে না। ইন দি গিভেন সিচুয়েশন, যে সিচুয়েশনটা গত 3-4-5 বছর চলছিল, তাতে আমাদের ভালো বলে কিন্তু ভরসা ঠিক মতো করতে পারছে, এটা আমরাও বলিনি। ভরসা করতে পারেনি বলেই তো একটু কিন্তু হয়েছে। সেই মানুষের ভরসা কিন্তু আবার ফিরছে। সে তৃণমূল দেখেছে, সে বিজেপি দেখেছে, বিজেপি দেখেছে, তৃণমূল দেখেছে, অনেক রকম করে সে বুঝছে তো সর্বনাশা পার্টি। তৃণমূলকে যদি হারাতে চাই তাহলে বিজেপিকে ভোট দেওয়া যায় না, বিজেপিকে যদি হারাতে চাই তাহলে তৃণমূলকে ভোট দেওয়া যায় না। এই রিয়েলাইজেশন মানুষের আস্তে আস্তে করে বাড়ছে, এবং বাড়ছে বলে আপনি একটু বলছিলেন হঠাৎ আমরা কেন প্রাসঙ্গিক, এইটা তৃণমূল নেত্রী যেই বুঝে গেছেন, তখন ন্যাচারালি তার অ্যাটাকটাও কমপ্লিটলি আমাদের এগেনস্টে আবার চালু হয়েছে। আপনারা বিভিন্ন সময় মানে এই ক্ষমতার থেকে সরে যাওয়ার পর ক্ষমতায় ফেরার জন্য আপনারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি করেছেন, বিভিন্ন রকমভাবে উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে কংগ্রেসের সাথে জোট বাঁধাও আছে। আলটিমেটলি সেগুলো যে আপনাদের খুব একটা ডিভিডেন্ড দিয়েছে এখন অবধি বিরাট কিছু দেখা যায়নি। এই মুহূর্তে তো দুজনেই শূন্যতে গিয়ে দাঁড়িয়ে গেছেন, এবার সেই জোটটাও দেখা যাচ্ছে না। রেদার আপনারা এখন যেটুকুনি প্রাসঙ্গিক হয়েছেন, যেটা আপনি বলছেন, সেটা কিন্তু আপনাদের ছাত্র যুবদের ওপর নির্ভর করে। যদি ছাত্র যুবদের উপর নির্ভর করে আমরা প্রাসঙ্গিক হই বলে কেউ মনে করে, আমি তাকেও অসম্মতি জানাবো না। ছাত্র যুবরাই তো পরের প্রজন্ম, এবং আমাদের কি বলবো, এই যে পরবর্তী যে প্রজন্ম, আমি তো খুব ভরসা করছি। আমরা খুব ভরসা করছি, কোনো সন্দেহ সে ব্যাপারে নেই। যদিও হালকা করে দেখা ঠিক হবে না যে গ্রামে গ্রামে কৃষক, শ্রমজীবী মানুষ, তারা কি বুঝতে পারছেন না, তারা কি ফিল করছেন না? আমি উদাহরণ বাড়াচ্ছি না, চণ্ডীতলায় ভোট হয়েছে কোঅপারেটিভ। আপনি দেখুন কদিন আগে শুধু ছাত্র যুবরা ভোট দেয়নি তো, নন্দীগ্রামে কদিন আগে ভোট, নন্দীগ্রাম, আমি ঘটনাক্রমে পরশুদিনই বোধহয় নন্দীগ্রাম গেছিলাম। নন্দীগ্রামে একটা কোঅপারেটিভের ভোট হলো। আমি একটা কোঅপারেটিভ মানি সারা রাজ্য তা নয়,
আমি সিমটমগুলো বলছি। একটা কোঅপারেটিভে ভোট হলো যেখানে আমরা 21 সালে ভোট পেলাম 2%, 1 নম্বর বিজেপি, 2 নম্বর তৃণমূল, আমরা একেবারে তলায়। এই ভোটটায় হলো কি তৃণমূল জিতলো 50-51% না 52%, আমরা 32%, বিজেপি 3 নম্বর। কৃষক ভোট দিয়েছে, মানে সমবায়ের ভোটার মানে মূলত কৃষক, কৃষিজীবী পরিবার, ঠিক ছাত্র যুবরা না। একই রকমভাবে শ্রমজীবী মানুষ, তাদের যে বিভিন্ন নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনগুলো তো আপনি তার টুকটাক টের পাবেন, খুব বেশি টের পাবেন এখনই আমি বলছি না। আর খুব বেশি আর প্রচার হচ্ছে তাও নিশ্চয়ই নয়, যতটুকু হচ্ছে তাও হয়তো প্রচার কম হচ্ছে। ফলে শ্রমজীবী মানুষ, কৃষক, তারা বুঝছে না, তারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছে না, তারা দায়বদ্ধ হচ্ছে না, এভাবে ভাবাটা ঠিক হবে না। তারা যথেষ্ট বুঝছেন, কিন্তু অবশ্যই কম বয়স, তার উন্মাদনা বেশি থাকে, কম বয়সে আর জিনিসকে গ্রিপ করার, বুঝবার, লড়ে যাবার আগ্রহ থাকে। এবং আমাদের ছাত্ররা গতকাল 2 তারিখ কলকাতা পিসি ভাইপো মিলিয়ে মিটিংয়ে ছিলেন, বোধহয় তার 1-2 দিন আগে। আমি তো দেখলাম ডায়াসটা পুরো ভরা সমস্ত তৃণমূল নেতা মন্ত্রীদের দিয়ে। ছাত্র সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত একটা শব্দ উচ্চারিত হয়নি। তারপরে বলে গেছিলেন যে দেখা যাক এই চ্যালেঞ্জ, যে কী জমায়েত করলাম। আমি বন্ধুদের বলছিলাম কিন্তু ফ্লপ শো। কালকে ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে পিসি ভাইপো মিলিয়ে 1 মাস ধরে এত দাপট দেখিয়ে যে জমায়েত করলেন, তার চাইতে শুধু ছাত্ররা কালকে কলকাতাকে কিন্তু মাতিয়ে দিয়েছে। রিয়েল কার্নিভাল। অপেক্ষায় থাকুন, 20 তারিখ ছাত্র যুবরা আসবে। আনিস, ইনসাফ চাই। ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, চাকরি বিক্রি হয়ে গেছে, ইনসাফ চাই। গোটা রাজ্য জুড়ে লুট করে বেড়াচ্ছ, পঞ্চায়েতের টাকা লুট হচ্ছে, হিসাব চাই। এই দাবি নিয়ে ছাত্র যুবরা আসবে, দেখবেন আপনি গনগন করবে। এটাই সারা বাংলার রেওয়াজ, সারা বাংলার এটাই স্পিরিট। এই স্পিরিটটাকে ভালো করে আমাদের সবাই মিলে সাহায্য করতে হবে, যাতে নতুন প্রজন্মটা শক্তভাবে ভবিষ্যতের দায়িত্ব নিতে পারে, মূল্যবোধ তার পিত্তে দিয়ে আমি চলতে পারে। আমরা এই একটাই বলবো। আপনারা যখন মানে এর আগে যখন ক্ষমতায় ছিলেন আর কি, যখন বামফ্রন্ট একটু একটু করে জনপ্রিয়তা হারাচ্ছে, সেই রকম সময় আপনাদের স্লোগান ছিল উন্নততর বামফ্রন্ট, যে একটা নতুন মোড়কে এরকম একটা, যদি তাতে খানিকটা ক্ষয়টা ঠেকানো যায়। খুব একটা তাতে কিছু হয়নি। তৃণমূল এখন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে নতুন তৃণমূলকে দেখা যাবে 6 মাসের মধ্যে। আপনাদের অভিজ্ঞতা কি বলে? মানে আপনারা যেটা, আপনাদের ক্ষেত্রে যেটা কাজে লাগেনি, তৃণমূলের ক্ষেত্রে লাগবে? খুব ভালো। মমতা ব্যানার্জিকে এটা এখনো বলতে শুনছি না যে নতুন তৃণমূল। মমতা ব্যানার্জিও একই কথা বলেন, তার লাভটা কী হবে? নতুন তৃণমূল চাই। আমি এবং আমরা ব্যাপ্ত, আমরা সরে গেলাম। এই যারা আমরা আছি মন্ত্রিসভায়, যারা আমরা আছি সমস্ত নীতি দুর্নীতিতে, এই অনুব্রত মার্কা বাহিনী, এই পার্থ মার্কা বাহিনী, এই সাহানি মার্কা বাহিনী, আমি লিস্ট বাড়াবো। এমএলএ আমাকে কমরেডরা নিয়ে এসছে, গ্রামের এমএলএ কুলতলি, বোধহয় এই 2022 সালে বোধহয় 60-65 বিঘে কেনা হয়ে গেছে। ব্লকের মানে সভাপতি 200 কোটি টাকা, 200 কোটি টাকা গুলি করার হুমকি দেয় তৃণমূলের বড় নেতা। এইটা কি নতুন তৃণমূল নাকি এদের বাদ দিয়ে নতুন তৃণমূল? কথাটা যেন মমতা ব্যানার্জি নিজেও বলেন, তাহলে খুব কাজের কাজ হবে না। নতুন তৃণমূলের ভিত্তি দেখবেন আপনি। ভাইপো আমি একটা টুইট করাতে ভাইপো আমাকে একটা মানহানির মামলা করবেন বলে হুমকি দিয়েছিলেন, চিঠি। আমি 5 বার সাংবাদিক সম্মেলন করে বললো, ও ভাই, আমি তার ভাইপো বলতে পারি না, কোথায় মানহানিটা কোথায়? আমি সেদিন তো বলেছিলাম, যারা পাচারের সঙ্গে যুক্ত থাকে তাদের আবার কিসের মান, তাদের আবার কিসের মানহানি? এ বোধহয় 1.5-2 বছর হয়ে গেল। কার ঠিকানায় কোথায় কি যাচ্ছে না যাচ্ছে, একজনের 2টো প্যান কার্ড কী করে হচ্ছে, বিদেশের নাগরিক ভারতে প্যান কার্ড কী করে হচ্ছে, সে ভাইপোর সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকছে কি করে, পাচারে নাম যার ঘুরছে, মুখ্যমন্ত্রী বাড়ির ঠিকানায় তার ঠিকানা হচ্ছে কি করে। নতুন তৃণমূল কি এইসব নিয়েই চলবে? তো এইসব বাহিনী নিয়েই চলবে? তো নতুন তৃণমূল মানেটা কি? বিনয় মিশ্র, শুভেন্দু অধিকারী বিনয় মিশ্রের সঙ্গে যোগাযোগ রাখে ভাইপো। ভাইপো জানলো কি করে? কারণ ভাইপোর সঙ্গে বিনয় মিশ্রের সম্পর্ক আছে। তা ভাইপো, বিনয় মিশ্র, শুভেন্দু অধিকারীরা এক ব্র্যাকেটে থাকবে, এটাই কি নতুন তৃণমূল? মানে নাকি? পিসিকে বলতে বলুন যে আমরা নতুন তৃণমূল করছি।
এই যে আপনাদের এই এতগুলো বক্তব্য এবং তাতে মোটামুটি ধরে নেওয়া যায় যে চারপাশে এত দুর্নীতি হয়েছে, এত অভিযোগ, আপনাদের জন্য এটা একটা বেস্ট পসিবল অপরচুনিটি। এই সময়টা আপনাদের সবচেয়ে বড় মানে ফয়দা তোলার জায়গা। সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, এখনও আপনাদের এই অবস্থা আছে যে সবকটা আসনে প্রার্থী দিতে পারবেন? অবশ্যই, অবশ্যই। পশ্চিমবাংলায় গ্রামে গ্রামে মানুষ তৈরি হয়েছে হিসাব চাই, হিসাব দাও। মজুরির টাকা পায়নি, 100 দিনের কাজের মজুরির টাকা লুট করে কারুর না কারুর ফ্ল্যাটে ঢোকানো হয়েছে। 100 দিনের মজুরি মানুষ পায়নি কেন? 100 দিনের কাজ চাইছে মানুষ, কাজ পাচ্ছে না। এই সহ রেশন, কি দুর্নীতি আপনি ভাবতে পারছেন? আমি বলছি 10.5 কোটি মানুষকে রেশন দেয় সরকার বলছে। পশ্চিমবাংলায় 8 কোটির বেশি মানুষ রেশন নেয়নি কোনোদিন। 9.5 কোটি মোট মানুষ, তার 20% নেয় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি। আপনি দুনিয়া সব ছেড়ে দিন। ওই যে অনুব্রত জেলে, তার রেজাল্টটা কি হয়েছে? ডাইরেক্ট রেজাল্টটা কি হয়েছে? গাড়ি পিছু 6,000 টাকা খরচ কমে গেছে পাথরের। এই সংবাদ মাধ্যমে আপনারাও দেখিয়েছেন, জানেন। মানে এরা জেলে থাকায় কি আপনাদের সুবিধা হচ্ছে? আমার সুবিধা বলে না, মানুষ বুঝতে পারছে যে এরা কিরকম লুট করছিল, সে অনুব্রত মার্কা বাহিনী থেকে শুরু করে গ্রামের পঞ্চায়েত। এবং সেই কারণে হিসাব চাই, হিসাব দাও, মজুরির টাকা দাও, গ্রামের মানুষের অধিকারটা দাও। 5-7 মিলিয়ে সমস্ত দাপট দিয়ে চলো না। গ্রামের মানুষ তার জন্য তৈরি, তারা নিজেরা নিজেদের ভোট দেবে, এবং নিজেরা নিজেদের ভোট দেবে মানে বিজেপি তৃণমূল ঠেলা বুঝবে। এই মুহূর্তে সবচেয়ে বড় ভরসা তাহলে আদালত নাকি মানুষ? মানুষ 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 অবশ্যই আদালতের কিছু রিভিলেশনসে মানুষের কাছে খবরটা একটু স্পিডে পৌঁছেছে। এবং বাড়িতে ওই যে যদি অতগুলো টাকা না দেখতো, সিইং ইজ বিলিভিং, হয়তো একটু কিন্তু কিন্তু ছিল, ওইগুলো অতগুলো টাকা ওইভাবে দেখে বুঝতে পারছে এগুলি সর্বনাশ। তো আমার শ্রমের টাকাটা চুরি করে ওইখানে চলে যাচ্ছে, আমার চাকরির টাকাটা চুরি করে ওইখানে চলে যাচ্ছে। সাদা খাতায় মজা বেশি বলে আমায় 8 লাখ টাকা নাকি, আজকেও দেখলাম কে একজন হাজব্যান্ড তার স্ত্রীর সম্পর্কে সব বলেছে, তাদের ব্যক্তিগত রিলেশনে কোনো গন্ডগোল হয়েছে বলে হয়তো বলেছে। সবাই সবটা বলে না, তার সত্ত্বেও সবাই সবটা বলে না। আমি বলছি সব ছেড়ে দিন আপনি। এই পুলিশ বাহিনীর এত ঘেরাটোপ নিয়ে ভাইপোকে চলতে হচ্ছে কেন? কোন লাট সাহেব, কোন লাটের বাট, কার পয়সায়? শয়ে শয়ে পুলিশ, ওই পুলিশের মাইনে কে দেয়? কিসের জন্য? এত সৎ, এত সাধু, এত একদম নতুন তৃণমূল, 7 দিন কোনো ঘেরাটোপ ছাড়া 8-10 জন লোক যেভাবে চলে, 35 বছর, 36 বছর, 38 বছর, 40 বছর বয়সের যুবক, 10 দিন চলতে বলুন, হিম্মত বোঝা যাবে। পুলিশের ঘেরাটোপে বসে পুলিশকে বোম মারার কথা বলা যায়, পুলিশের ঘেরাটোপের বাইরে গেলে দরজা বন্ধ করে লুকিয়ে চিচি করে চেঁচাতে হয়। 7 দিন পুলিশ না থাকলে আপনি পশ্চিমবাংলার চেহারাটা বুঝতে পারবেন। এইবারের বাসটা যদি আপনারা মিস করেন এই পরিস্থিতিতে, সেটা কি আপনাদের জন্য ঐতিহাসিক মিস হয়ে যাবে? না না, ঐতিহাসিক অনৈতিহাসিক কথা না, মিস হলে সেটা নিশ্চয়ই ভালো হবে না, আমাদের জন্যই হোক, মানুষের জন্যই হোক, সেটা নিশ্চয়ই অসুবিধাটা আরও বাড়বে আপাতত। কিন্তু মানুষ তো লড়াইয়ের মধ্যেই থাকে এবং জিনিসগুলো তো বহমান। এ তো এরকম নয় যে রাজনীতি কালকে শেষ হয়ে গেল, পরশুদিন কার্টেনটা উঠে গেল, তারপর দিন কার্টেনটা নেমে গেল, এরকমটা নয়। আমি আপনাকে যে কথাটা বলতে চাইছিলাম যে আসলে রাজনীতি মানেটা কি? যা চলছে রাজনীতি নয়। দিল্লিতে যা দেখছেন, পশ্চিমবাংলায় যা দেখছেন, দিল্লি আরও খারাপ, আরও খারাপ। নরেন্দ্র মোদী, অমিত শাহ বাহিনী আরও খারাপ। কোনো সন্দেহের ব্যাপারে আমার নেই, কোনো সন্দেহের ব্যাপারে আমার নেই। মহারাষ্ট্রে সিন্ধে করেছে, পশ্চিমবাংলায় তারা সিন্ধে করার তালে আছে কিনা খোঁজ করুন। কিন্তু রাজনীতি মানে কিন্তু মানুষ, মানুষের প্রয়োজন, মানুষের দায়, মানুষের বিপন্নতা, মানুষের পাশে থাকা। সেই কারণে আপনি রেড ভলান্টিয়ার্স একটা স্পেসিফিক অ্যাঙ্গেল পাবেন। গোটা রাজ্যের মানুষ যখন দিল্লি বা রাজ্য যখন ফেল করছে, তখন দেখেছে যে কিভাবে রেড ভলান্টিয়ার্সরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি যেন এই আশীর্বাদটা মানুষ করেন, আমরা যেন চিরকাল আমাদের উত্তরসূরিরা, আমাদের সমবয়সীরা এই মনোভাব নিয়ে যেন চলতে পারেন, মানুষের জন্য আমাদের রাজনীতি। ওই কারণেই বুদ্ধ ভট্টাচার্য, বিমান বোসরা রাজনৈতিক সন্ন্যাসীর মতন ভূমিকা নিতে পারেন।
এটা বিজেপি তৃণমূলের নেতাদের কাছে আপনি পাবেন না, পেতে পারেন না, পাওয়া সম্ভব না। ফিলোসফিক্যালি ডিফারেন্ট এই যে ক্ষমতার জন্য রাজনীতি। একনাথ শিন্ডের কথাটা বললেন, যেভাবে বিজেপি বিভিন্ন নেতারা মাঝে মধ্যেই বলছেন যে এখানে একনাথ শিন্ডে পাওয়া যেতে পারে, দিলীপ ঘোষ আজকেই বলেছেন যে পঞ্চায়েত ভোটের আগে এখানে বিধানসভা ভোট হয়ে যাবে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ কি বলেছেন আমি সবসময় তো দিলীপ ঘোষকে খোঁজ রাখছি না। আপনি সকালে বিকেলে একটা ভাষণ দেন, বাণী দেন, ঠিক আছে। দলের মধ্যে ওর কি অবস্থান আছে না আছে সে নিয়ে আমি তার মধ্যে ঢুকছি না, ওটা আমার কাজ না। বিজেপি নেতাদের এই অবস্থানটা নিয়ে আপনাদের একনাথ শিন্ডেটা রাজনৈতিক বিশ্লেষক যারা পশ্চিমবাংলার, তারা অনেকগুলো জিনিসকে মিলিয়েই কথাটা বলছেন, এমনি এমনি বলছেন না। কি হবে আমি জ্যোতিষী না, আমি তা নিয়ে কোনো কথা বলতে চাইছি না। কিন্তু বিজেপি যে মনোভাব নিচ্ছে আমরা এই মনোভাবের সঙ্গে একমত নই। তৃণমূল যখন 356 বলতো আমরা আপত্তি করতাম, কেন? ওটা নীতিগত আপত্তি। তৃণমূল তখন 356 বলতো, এখন বলে না। তৃণমূলের ক্ষেত্রে অবস্থানটা নীতিগত নয়। বিজেপি যদি 356 পশ্চিমবাংলায় বলে আমরা হিসাব পক্ষে, আমরা সেটারও পক্ষে নয়। বেআইনি বেহিসেবি ব্যবস্থার মধ্যে রাজনীতিকে ঠেলে দেবার ঝোঁক বিজেপিরও আছে, তৃণমূলেরও আছে। আমরা বলবো সময়ের ভোটটা সময় হোক না, মানুষ যেন ঠিকমতো ভোট দিতে পারে তার ব্যবস্থা হোক না। বিজেপির নেতাদেরকে আমাদের তো বলার কোনো দরকার নেই, আমরা তাদের বলছি না, কিন্তু মানুষকে বলছি বিজেপি যদি সত্যিই মনে করতো কেন্দ্রীয় যে তৃণমূল তার বিরুদ্ধে আমি একটা ব্যবস্থা নেব, তাহলে ওদের কিচ্ছু করতে হতো না, চুপ করে থাকলেই হতো। চিটফান্ড কাণ্ডে সিবিআই এর তদন্ত যদি যথাযথভাবে হতো, নিরপেক্ষ, দিল্লি তা করতে দেয়নি, তাহলে নবান্ন নেতাদের কোমরে দড়ি পড়তো, তারা জেলে থাকতো। নারদকাণ্ডে আপনি হাতে হাতে টাকা নিতে দেখেছেন, তারপরে তাই নিয়ে চলছে বছরের পর বছর। ওই যে কি এথিক্স কমিটি পর্যন্ত বসেনি। বিজেপি নেতারা তার দায় অস্বীকার করতে পারবে? বিজেপির নেতারা কি চেয়েছে যে পশ্চিমবাংলায় তৃণমূলের এই যে অপরাধগুলো, সামাজিক অপরাধ, এগুলো বাস্তব অপরাধ, এগুলোর জন্য কিছু বাড়তি করতে হবে না, এগুলো প্রকাশিত চেয়েছে? চাইনি। দিল্লির বিজেপির নেতারা পশ্চিমবাংলার বিজেপির রিয়েল গার্জিয়ান হিসেবে কি দিলীপ ঘোষকে মনে করেন, না সুকান্ত মজুমদারকে মনে করেন, না আসলে মমতা ব্যানার্জির উপরে ভরসা রেখে চলতে চান? এই কোয়েশ্চেন তো থাকবেই। মানে অ্যাটলিস্ট একটা বিষয়ে আপনারা তৃণমূলের পাশে আছেন বোঝা যাচ্ছে, এই জরুরি অবস্থা 356 সমস্ত ইয়েতে। না, তৃণমূলের পাশে আছি বললে খুব ভুল কথা বলা হলো। আমরা আমাদের নীতিতে আছি। আমরা কোনোদিন 356 পক্ষে নই। আমরা একমাত্র 356 পক্ষে ছিলাম কবে জানেন? মানে সিঙ্গল অকেশন, যখন বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে, তখন জ্যোতি বোস নিজে নরসিমা রাওকে বলেছিলেন আপনি প্রয়োজনে 356 করুন, আমরা আপত্তি করবো না, কারণ ভারতবর্ষ তাকে সর্বনাশ করতে দেবেন না। আদারওয়াইজ আমরা কোনোদিন 356 পক্ষে নই। নম্বর ওয়ান, 356 ফেস আমরা করেছি প্রথম কেরালায়, এটা তৃণমূলের পাশে দাঁড়ানোর জন্য না, এটা আমাদের সাংবিধানিক বিধি ব্যবস্থাকে রক্ষা করার জন্য। সাংবিধানিক বিধি ব্যবস্থাটাকে বিজেপিও ভাঙতে চায়, তৃণমূলও ভাঙতে চায়। বিজেপি বিজেপির স্বার্থে, তৃণমূল তৃণমূলের স্বার্থে। দেশের স্বার্থে কারা? আমরা। মানুষের স্বার্থে কারা? আমরা। সংবিধানকে রক্ষা করার জন্য কারা? আমরা। মানুষের মূল্যবোধ, নীতি, নৈতিকতা আমরা। বাম আমলে এই এখন যা যে বলুক না কেন, মানুষ জানতো প্রত্যেক বছর যেমন দুর্গাপুজো হয়, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, প্রত্যেক বছর টেটের পরীক্ষা হবে, এবং দলমতের ব্যাপার নেই। ছেলেমেয়েরা তৈরি হতো, বাবা মা স্বপ্ন দেখতো, ভরসা পেত। আজকে বাবা মা ছেলে মেয়েগুলো বাইরে চলে যাচ্ছে, স্ত্রী পুত্র পরিবার ছেড়ে। পশ্চিমবাংলায় হাল এই জায়গাতে নিয়ে এসছে কে? কে দায়ী? ঠিক, হয়তো আমাদের দোষ, আমরা মানুষের ভরসা অর্জন করতে পারিনি, বা মানুষ আমাদের ভরসা করেননি। তাদের ক্ষতি হলো যত না বিমান বোসের, বুদ্ধ ভট্টাচার্যের, সিপিএমের নেতাদের, তার চাইতে বেশি ক্ষতি হলো কিন্তু বাংলার মানুষের, বাংলার অর্থনীতির, বাংলার সমাজ জীবনের। এবং সে দায়টা অবশ্যই তৃণমূলের, আর তাকে প্রশ্রয় দিয়ে গেছে দিল্লি। আপনাকে অনেক ধন্যবাদ।